5ই আগস্টের পর থেকে দীর্ঘকাল বাংলাদেশের যেখানেই সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, হয় আমরা ছুটে গেছি, নয়তো গোটা বাংলাদেশে ঢাকা সহ আমরা আপনারা সবাই মিলে মানববন্ধন বিক্ষোভ মিছিল করছি। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে চাই, সাম্প্রদায়িক সহিংসতার রেশ, সাম্প্রদায়িক সহিংসতার রেশ এখনো কিন্তু কাটে নেই। গোবিন্দগঞ্জের ঘটনা আপনারা জানেন। আমরা বলেছি ধর্ম যার যার রাষ্ট্র সভা, আজকে বলা হচ্ছে অত ফুট লম্বা কেন? আরে 1.5 ফুট উচ্চতা শীত মন্দির রক্ষা করা যাচ্ছে না, 7 হাত উঁচু মা দেবী দুর্গাকে রক্ষা করা যাচ্ছে না। আর তাছাড়া কোথায় কে কি করবে এটা তো তার নিজস্ব, কিন্তু না, এই পরিস্থিতি কিন্তু এখন বিরাজমান। অর্থাৎ আমি এই কথাটি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত স্থিতিশীল রাজনীতি হবে না, ততক্ষণ পর্যন্ত একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। ততদিন পর্যন্ত আপনাদের মনে রাখতে হবে, 8 দফা দাবি বাস্তবায়ন দূরে থাক, উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা আজকে গোটা দেশকে গ্রাস করছে। ইসরায়েলের রাষ্ট্রদূত বলে ভারতে বাংলাদেশকে হামাসকে দেয়। ইসরায়েলের পক্ষ থেকে যখন বাংলাদেশকে হামাসকে দেখানোর কথা বলা হচ্ছে এবং মোটর সাইকেলের পতাকা উঠছে, তখন বুঝে নিতে অসুবিধা হচ্ছে না যে বাংলাদেশের বর্তমান, এর মধ্য দিয়ে বাংলাদেশকে ভবিষ্যৎকে খুঁজতে হবে। বিএনপি সরকারের আমলেও কিন্তু বলা হয়েছে জঙ্গিবাদ নাই, বলা হয়েছে, কিন্তু কিছুদিন আগে 6 জনকে ধরা হলো, বলা হলো এরা জঙ্গি। তাহলে তার অর্থটা কি? অতএব এরকম সাম্প্রদায়িক পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আসবে না, ততদিন পর্যন্ত সংখ্যালঘু সহিংসতা করবে না। 8 দফা দাবি বাস্তবায়ন, এর জন্য প্রয়োজন একটা স্থিতিশীল রাজনীতি এবং স্থিতিশীল সংসদ, একটি গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা। আর যতক্ষণ এটি হবে না, ততক্ষণ পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতা চলবে, কখনো কম কখনো বেশি। কারণ উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রকৃত অর্থে মানুষের শত্রু, রাষ্ট্রের শত্রু, গণতন্ত্রের শত্রু। এই সাম্প্রদায়িক সহিংসতা কি সরকারের কি ভূমিকা আছে আমরা জানি না, তবে এটুকু ঠিক, সহিংসতা চলছে, সহিংসতা হচ্ছে, এবং যারা করছে তারা বাংলাদেশের ভাবমূর্তি গোটা পৃথিবীর কাছে তারা জলাঞ্জলি দিচ্ছে। তাই এরা কারো বন্ধু নয়, বন্ধু হতে পারে না।
আমি এর মধ্য দিয়ে আজকের পরিস্থিতিটা ব্যাখ্যা করলাম এবং আগামী কালের পরিস্থিতির দিকেও আমি আপনাদেরকে নজর দিতে বলি। আবারও বলি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং অন্তর্ভুক্তিমূলক সংসদ, তার উপরেই নির্ভর করছে কিন্তু প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক ব্যবস্থা। আর গণতান্ত্রিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক সংসদ যদি প্রতিষ্ঠিত হয়, তবে আমাদের ৮ দফা দাবির বাস্তবায়ন সম্ভব। তাই আজকে আমাদের দায়িত্ব, যে ৮ দফা দাবি নিয়ে আমরা আন্দোলনে মাঠে নেমেছি, এই আন্দোলন আমাদের সর্বত্রই ছড়িয়ে দিতে, এই ৮ দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে হবে। কারণ এই ৮ দফা দাবি যদি বাস্তবায়িত হয়, সংখ্যালঘুদের স্বার্থ এবং অস্তিত্ব রক্ষা খানিকটা হলেও এটা বাস্তবায়ন সম্ভব। আমরা কেন চাই? বাংলাদেশ যদি সংখ্যালঘু শূন্য হয়ে পড়ে, তাহলে গোটা দেশ, এদেশ কখনো গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না। আর গণতান্ত্রিক রাষ্ট্র যদি না হয়, তাইলে পরে বাংলাদেশের ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎ ক্রমশই অন্ধকারাচ্ছন্ন। তাহলে মুক্তির পথ কি? মুক্তির পথ দুটা। ভারত সরকার বলছেন সাম্প্রদায়িক ধর্মীয় কারণে যদি কেউ দেশত্যাগ করে ভারতে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা আদিবাসী সম্প্রদায়, ভারত তাদের নাগরিকত্ব দেবে। ভারত কিন্তু এই প্রস্তাবনাটা দিয়ে রেখেছে। আর আমরা যদি মনে করি যে ভারতের এই প্রস্তাবনাকে মেনে নিয়ে আমরা দলে দলে আমরা দেশ ছেড়ে ভারতের দিকে চলে যাব নাগরিকত্বের জন্য, তাহলে আপনাদেরকে বলতে চাই, যাদেরকে ফেলে যাবে তাদের অবস্থাটা কেমন হবে সেটাও আমি আপনাদের এখন ভেবে দেখতে। এদেশটি আমাদের। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই দেশের জন্য রক্ত দিয়েছি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, আত্মত্যাগ করেছি, হিন্দু মুসলিম সবাই মিলে। আমরা চাই সেদিন যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে হয়েছিল, যদি এটুকু জানি বিগত 52 বছরের স্বপ্ন দেখেছি, স্বপ্ন বাস্তবায়ন খুব বেশি হয়নি। এটা যেমন আমার জন্য হয়নি, আপনার জন্য হয়নি, তেমনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য। অতএব দেশ ত্যাগের মধ্যেই সমস্যার সমাধান হবে না। দেশে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং দাবি আদায়ের লড়াইটাকে যেমন এগিয়ে নিতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা তার বিরুদ্ধে আমাদের আন্দোলনে নিরবিচ্ছিন্ন ভাবে থাকে। প্রশ্ন দাঁড়াচ্ছে, আন্দোলনটা আমরা কিভাবে করব? আমরা কি যারা ধর্মের নামে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, সহিংসতা দিচ্ছে, আমরাও কি তাদের মতোই ধর্মের নামে জিগির তুলে আমরা কি তাকে প্রতিহত করব? সেখানে আমরা মনে করি না, ইতিমধ্যে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।
আমি ক্ষতিগুলো বলতে চাই না। আমাদের ব্রহ্মচারী চিন্ময় দাস প্রভুকে যখন আন্দোলনের এক করে উনি যখন শুরু করলেন আমার সাথে উনি কথা বলতে চান, আমি কথা বলেছি। প্রভুকে বললাম যে প্রতিদিন যে আপনি এইগুলো করছেন কি করবেন? আজকে চট্টগ্রাম, কালকে ঢাকা, পরশু ময়মনসিংহ, মানুষ হচ্ছে, ধর্মীয় আবেগে মানুষ যাচ্ছে, পরিস্থিতিও তাই। কিন্তু লক্ষ্য করবেন প্রভু চিন্ময় এই অবস্থা আজকে চট্টগ্রামের একটি হত্যাকাণ্ডে চোখের সামনে একজন আইনজীবী হিসাবে আমি কতগুলো অসহায় মানুষের ফাঁসির আদেশের জন্য তারা আমরা কারো উপকার না করতে পারি, কিন্তু কারো অপকার করার কোন ক্ষমতা আমাদের নাই। আর মনে রাখেন, দেশের উগ্রবাদী গ্রুপ তারা সম্প্রদায়গত বিভেদ করতে চায়, সাম্প্রদায়িক উস্কানি দিতে চায়। এই কথা ঠিক, ধর্মের অবমাননার কথা বলে গ্রেপ্তার করা হচ্ছে। এখানে দুরকম পর্যায়ে আছে। এরকম পর্যায়ে হলো ফেসবুক হ্যাক করে ওই হ্যাকাররা কিন্তু উগ্র সাম্প্রদায়িক শক্তি, তারা আপনার নামে ফেসবুকে আরেকটি পোস্টিং দিয়ে দিচ্ছে, যেগুলো দেওয়ার পরে এলাকাকে আবার সংখ্যালঘুদের উপর হামলা চলছে। এগুলো ইচ্ছাকৃত ভাবে এবং এগুলো পরিকল্পিত। কিন্তু আরো একটি ব্যাপার আছে, কথায় কথায় ফেসবুক করে কে কি উস্কানি দিল তার জবাব দিলেন। জবাব দিতে গিয়ে কি হচ্ছে, আমাদের যুবক ছেলেরা যাদের ভিতর আবেগ আছে তারা কিন্তু আজকে অনেকের কারাগারের অভ্যন্তরে